আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। তো এতদিন আমরা আসলে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বা আমার চ্যানেলে যতটুকু দেওয়া হয়েছে যে HTML আসলে আপনারা পারেন। তো সেজন্য আমি এটি খুব একটা দেখাইনি এবং CSS টাও অনেকে পারেন এবং এই কারণে CSS ও খুব একটা এখানে আমার ফোকাস ছিল না। আমার মূলত চ্যানেলের ফোকাস ছিল হচ্ছে টেলউইন CSS থেকে এবং সেখানে আমি ডেইজি ইউআই এবং ফ্লোবাইট নিয়ে কাজ করেছি এবং আরো আস্তে আস্তে বেশ কিছু বিষয়ের ভিডিও আমি আমার চ্যানেলগুলোতে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনি যদি আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু ডাইনামিক না। হ্যাঁ, আমি হয়তোবা টেলউইন্ড ইউজ করে বা ডেইজি বা ফ্লোবাইট ইউজ করে হয়তোবা আমি ২ টা একটা ক্লিক করতে পারতেছি। বাট এটা কিন্তু দিন শেষে আমাকে একটা লং টার্ম স্যাটিসফ্যাকশন কিন্তু দিবে না। আমি কিন্তু এটার মাধ্যমে হয়তোবা আমি আপনাকে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেখিয়েছি। আপনি যদি আমার ডেইজি ওয়ে এর ভিডিও দেখেন কিংবা আপনি যদি ফ্লোবাইট এর ভিডিও দেখেন তাহলে দেখবেন যে একটি ল্যান্ডিং পেজ কিন্তু আছে। কিন্তু আমরা যে ওয়েবসাইট গুলো ইউজ করি, ধরেন আপনি দারাজ ওয়েবসাইটে গেলেন অথবা আপনি কোনটাতে যান, আপনি ধরেন আপনি ফেসবুকে গেলেন, তো সেখানে কিন্তু যেটা হচ্ছে যে আপনি কিন্তু ল্যান্ডিং পেজে থাকেন না, আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন। কখনো আপনি দেখা যাচ্ছে আপনি হোমে যান, কখনো আপনি কন্টাক্ট আসে যান, কখনো আপনি কি করেন মেসেঞ্জারে যান, তাই না? তো আপনার কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু চলতেই থাকে এবং এই যে প্রত্যেকটা কাজ আপনি করতেছেন, এই যে এই একটা বাটনে ক্লিক করলে সেই বাটনটা থেকে অন্য বাটনে যাচ্ছে, আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন কাউকে, সে কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছে, এই পুরো জিনিসটা কিন্তু এই HTML CSS টেলউইন বা যাই বলি না কেন, এসব জিনিস দিয়ে কিন্তু সম্ভব না। তাহলে এখন কোশ্চেন হতে পারে যে এটার পিছনে কে আসলে দায়ী? এটার পিছনে মূল দায়ী হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে একটার সাথে আরেকটাকে আসলে কানেক্ট করে দেওয়া এবং এই জিনিসটাই মূলত আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করে। আমি যদি আপনাকে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করি যে HTML বলতে আমরা আসলে যেটা বুঝেছিলাম যে এটা সাধারণত একটা নরমাল একটা লেআউট আর কি। যেমন আপনি যদি যে দেখুন এই যে এটা একটা বাড়ির স্ট্রাকচার বা কোনো একটা স্ট্রাকচার আর কি, এখানে যে সিঁড়ি বোঝা যাচ্ছে, এটা একটা নিচের ফ্লোর, এটা হচ্ছে উপরের ফ্লোর এবং কোথায় কি হবে এটি কিন্তু পার্টিশন দিয়ে সুন্দর করে দেখানো হচ্ছে। যে দেখুন উপরে হচ্ছে রুফ অর্থাৎ ছাদ। তো এই যে বিষয়গুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কোনো কালার নেই। তো এই যে একদম কালারহীন একটা জাস্ট র‍্যান্ডম একটা জিনিস, এটাই কিন্তু আসলে একটা HTML এর স্ট্রাকচার। আপনি যদি HTML এর একটি প্যারাগ্রাফ লিখেন এবং এটা যদি আপনি আউটপুট দেখেন, আপনি কিন্তু এখানে কোনো ডিজাইন পাবেন না। তো এটাই আসলে HTML যেটা আসলে আমরা শিখেছিলাম এবং পরবর্তীতে যেটা হচ্ছে আমরা আসলে CSS শিখেছি, তাই না? তো CSS জিনিসটা কি? CSS হচ্ছে আপনার এই যে ডিজাইনটার উপরে অর্থাৎ এই যে আপনাকে যে ডিজাইন তৈরি করে দেওয়া হয়েছে, এটার উপরে একটু হালকা কালার দেওয়া, হালকা ডিজাইন দেওয়া। অর্থাৎ এই যে যেমন আপনি এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু একটু ডিজাইন করা। আপনি কিন্তু মোটামুটি কিন্তু স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, বাড়িটা কোন কালার হবে, কোন শেপে আসবে। আপনি কিন্তু আপনার এই ভিডিওটার মাধ্যমে সরি আপনি কিন্তু ইমেজটার মাধ্যমে কিন্তু মোটামুটি বুঝতে পারছেন। কিন্তু এই বাড়িটি যখন তৈরি হয়ে যাবে, বাড়িটির লিফট কাজ করছে কিনা বা বাড়িটির এসি ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, ফ্যান ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো? তো এই বিষয়টা আসলে মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমি যদি এটাকে একটু প্রোগ্রামিং এর আকারে ধরি যে এটা হচ্ছে আমাদের HTML যেখানে হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। আপনি দেখুন বাড়িতে ২ টা পিলার আছে এবং এটার মাধ্যমে হচ্ছে বাড়িটা দাঁড়িয়ে আছে। এবং এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে হচ্ছে আপনার বাড়িটা দেখতে কিরকম, এটার ছাদ কতটুকু হবে, এটার কালারটা কি হবে, কোনটা কতটুকু বড় হবে, কলাম কত বড় হবে, দেওয়াল কত চওড়া হবে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু বাড়ির ভিতরে লিফট চলছে কিনা, এই যে দেখুন লিফটের যে জায়গাটা, লিফট চলছে কিনা বা লাইট জ্বলে কিনা, ফ্যান চলে কিনা। সো এটা মানে কোনো একটা অ্যাক্টিভিটি ঘটে কিনা। সো এই বিষয়টা কিন্তু এনশিওর করবে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট। তো মূলত ওয়েবসাইটে কিন্তু সাধারণত জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। এখন ঘটনাটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট কেন প্রয়োজন? এই জিনিসগুলো আসলে আমরা সবাই জানি, তাই না? তো তারপরেও আসেন আমরা আসলে একটু দেখি যে জাভাস্ক্রিপ্টটা কেন আসলে আমাদের এত বেশি জরুরি। তো প্রথমত যেটা হচ্ছে যে আমরা আসলে ডায়নামিক সাইট করতে চাচ্ছি। আমরা আসলে কোনদিনও চাই না যে আমাদের সাইটটা স্ট্যাটিক হোক। স্ট্যাটিক জিনিসগুলা সাইট গুলো আপনার হচ্ছে ১৯৯০, ৯২ একদম প্রথম দিকের সাইট ছিল আরকি। তো এখন আসলে আপনি যদি স্ট্যাটিক সাইট নিয়ে আসেন ব্যাপারটা আসলে খুবই অড দেখা যায়, তাই না? আর এইজন্য আসলে ডায়নামিক সাইটের প্রয়োজন। এখন এরপর আরেকটা কাজ হতে পারে যে জাভাস্ক্রিপ্ট শিখার আরেকটা কারণ হতে পারে যে আপনি বিভিন্ন ফ্রন্ট এন্ড লাইব্রেরি সো ফ্রন্ট এন্ড বিভিন্ন ফ্রন্ট এন্ড লাইব্রেরি। এখন ফ্রন্ট এন্ড লাইব্রেরি হিসেবে কি হতে পারে? হতে পারে ধরেন হচ্ছে আপনার এখানে রিঅ্যাক্ট হতে পারে, এখানে ভিউ হতে পারে, এখানে
অ্যাঙ্গুলার হতে পারে। মানে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার সাইটটাকে খুব তাড়াতাড়ি কিন্তু আরো বেশি অর্গানাইজ করতে পারবেন এবং আরো বেশি ইন্টারেক্টিভিটি বাড়াতে পারবেন। সো এই লাইব্রেরিগুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে কেন আমার রিঅ্যাক্ট জানতে হবে বা কেন আমার ভিউ জানতে হবে? এখন দেখেন বা এটার জন্য কেন জাভাস্ক্রিপ্ট প্রয়োজন? তো আপনাকে যদি আমি খুব সিম্পলি বলার চেষ্টা করি যে দেখেন, আমরা যখন অঙ্ক করি, আপনাকে যদি আমি বলি যে ১২২ এর সাথে ধরেন আপনি ৩৩৪ গুণ করবেন। তাহলে গুণ করার যে আপনাকে যে আমি এত বড় একটা সংখ্যা গুণ করতে দিলাম, আপনি এটা কিভাবে পারলেন? এর কারণ হচ্ছে আপনি বেসিক যদি আমি কথা বলি, আপনি বেসিক যোগ, বেসিক বিয়োগ বা বেসিক গুণ অথবা বেসিক ভাগ আপনি এই জিনিসগুলো পারেন। যেহেতু আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ পারেন, এই কারণে আপনাকে যত বড়ই সংখ্যা দেই না কেন বা যত ছোট সংখ্যা দেই না কেন, আপনি কিন্তু এটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন। আপনার কাছে কিন্তু কঠিন মনে হচ্ছে না। কিন্তু আপনি যদি বেসিক মাল্টিপ্লিকেশন বা বেসিক যোগ বিয়োগের কাজ যদি না পারতেন, আপনার পক্ষে কিন্তু ওই যে বড় সংখ্যাটা এটা কিন্তু কাজ করা পসিবল হতো না। তো সেজন্য আমরা যদি রিয়েক্টে, ভিউতে অথবা অ্যাঙ্গুলারে বা যাই বলি না কেন, যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, লেটস সে আমি যদি ধরি পিএইচপি, তো সেই ক্ষেত্রে যখন আপনি লারাভেলে কাজ করবেন, তখন কিন্তু আসলে আপনার আসলে বেসিক বা ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে থাকতেই হবে। আর আরেকটা যেটা মূল কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের, তো আপনি যদি চান আপনি কিন্তু ব্যাকএন্ডেও কাজ করতে পারেন জাভাস্ক্রিপ্টের দ্বারা। আপনি হয়তোবা নোড অথবা নেক্সট জেএস এই জিনিসগুলো ইউজের মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটিকে আরো বেশি মানে একটা তো আপনার হচ্ছে যে এই যে রিয়াক্ট ভিউ এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড বেস, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড বেস, দুঃখিত, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড বেস। আর এই জিনিসটা হচ্ছে এই যে নোট বলি বা নেক্সট বলি এগুলো আসলে ব্যাক এন্ড বেস। তো সেক্ষেত্রে আসলে আপনি আপনার সাইটটাকে কিন্তু পুরোটাই নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তো এখন আসেন আমরা খুব সিম্পলি দেখার চেষ্টা করি যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। তো এত কঠিন ব্যাপারে যাওয়ার দরকার নেই, আমি ধরে নিচ্ছি আপনি একজন খুবই বিগিনার। আমি আপনাকে চেষ্টা করব সহজ ভাষায় বোঝাতে, যদিও আমার অনেক শেখার গ্যাপ রয়েছে। তো খুব সহজে যদি বলি, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আর কিচ্ছু না। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোথায় রান হয়? এটা হচ্ছে ব্রাউজারে রান হয়। এবং ব্রাউজারে কিভাবে রান হয় ব্যাপারটা আমরা আসলে দেখার চেষ্টা করব। আর আপনি ওয়েবসাইটে যত ধরনের সাইট দেখতে পাচ্ছেন এর বেশিরভাগই কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ঠিক আছে? তো এই জন্য যদি আপনি ওয়েব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে আপনার জন্য জাভাস্ক্রিপ্টের আসলে মানে গুরুত্বটা অনেক বেশি। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া কিভাবে এটা আপনার ওয়েবসাইটে রান হয় আমাকে একটু দেখান। তো চলেন আমরা আসলে দেখার চেষ্টা করি। আমি জাস্ট সিম্পলি হচ্ছে আমার আহ, যে আমাদের গুগল ক্রোমে আমি এখানে চলে আসছি এবং এখানে আমি একটি নতুন ট্যাব ওপেন করব। আমি যেটা করছি, আমি এখন আমার রাইট ক্লিক অন করে এখানে ইন্সপেক্টে চলে যাব এবং ইন্সপেক্টে চলে গেলে এখানে কিছু হিজিবিজি লেখা আসবে এবং এই জিনিসটা আসলে এইচটিএমএল এবং সিএসএস এর সংমিশ্রণ। আপনারা যারা এতদিন বিভিন্ন জায়গা থেকে এইচটিএমএল সিএসএস শিখেছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে আমি চলে যাব সরাসরি কনসোলে। তো কনসোলে তারপরে যেহেতু আমি অলরেডি বলে ফেলছি বা আমি দাবি করতেছি যে এটা হচ্ছে ব্রাউজারের ভাষা, তাহলে আমি দেখবো যে এটা কি ব্রাউজারে কাজ করে কিনা। এখন জাভাস্ক্রিপ্টের একটা চমৎকার বা একটা নরমাল জিনিস হচ্ছে অ্যালার্ট। তো আসেন অ্যালার্ট জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। জাস্ট আপনি সুন্দর করে লিখবেন অ্যালার্ট এবং এরপরে আপনি একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে আপনি যেটি লিখবেন সেটি আপনার এখানে দেখানো যাবে। যেমন আপনি লিখলেন তুমি আর আগের মতো নেই, লিখে আপনি হচ্ছে এটা একটা কথা বললেন এবং দেখেন আপনি যখন ওয়েবসাইটে আসলেন আপনার কিন্তু এই জিনিসটি দেখা যাচ্ছে যে তুমি আর আগের মতো নেই। এখন এটা হয়তো বা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলতেই পারেন যে তুমি আর আগের মতো নাই, এখন আমাকে খাওয়াও না, এখন আমাকে নোট দাও না। তো দেখেন আপনি অ্যালার্টের মাধ্যমে কিন্তু এই জিনিসটি খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাতে পারছেন এবং এটা যে আসলে ব্রাউজারের কাজ করে আমরা কিন্তু এখান থেকে প্রমাণ পেয়ে গেলাম। এখন আপনি আরো কিছু কাজ করতে পারেন, যেমন আমি বললাম ওকে ঠিক আছে আমি এটা বুঝতে পারছি, তোমার এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন তুমি আমাকে আরেকটা জিনিস দেখাও। আমি কিন্তু আরেকটা অ্যালার্ট দিতে পারি। সো আমি আরেকটা অ্যালার্ট দিচ্ছি। আরেকটা অ্যালার্ট দিয়ে আমি কিন্তু বলতে পারি যে রমাদান শেষ হয়ে যাচ্ছে, কি করলা? সো আমি বলতে পারি যে রমাদান শেষ হয়ে যাচ্ছে, কি করলা? এই দেখেন এখানে কিন্তু অ্যালার্ট দিচ্ছে। তো তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু ব্রাউজারের মতো অনেক কাজ করতে পারতেছেন এবং এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে এই যে এই ভিএস কোডে এসে কিন্তু আপনার কাজ করতে হচ্ছে না। মানে আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার ব্রাউজারে আপনি কিন্তু বেসিক বা কিছু সিম্পল জিনিসগুলো কিন্তু আপনি এখানে রান করতে পারতেছেন। বা আপনি যদি র্যান্ডম 2 + 2 = এটা দিয়ে দেখেন, তো এই জিনিসগুলো আসলে মনে করেন যে অনেক কিছু আমরা দেখবো সামনে। তো এখন আমি আপনাকে যেটা বলার চেষ্টা করতেছি, আচ্ছা এটা আমরা কেটে দেই। এটা আমরা কাটার পরে দেখি যে এখানে 2 + 2 লিখলে কি আসে। দেখেন 2 + 2 লিখলাম, এখানে কিন্তু 4 আসতেছে। মানে এই যে কাজগুলো বা আমি যদি
2 - 2 লিখি, এখানে কিন্তু 0 আসতেছে। মানে ব্যাপারগুলো হচ্ছে যে আমি আমি কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছি, যোগ বিয়োগ বা এই যে বিষয়গুলা, বা আমি একটু আগে যে বললাম আপনাকে 124 ইনটু কত বলছিলাম, ধরেন আমি 333 বলছি। দেখেন এটা গুণটা কিন্তু ফলাফল এখানে চলে আসছে। মানে আমি ইন্সপেক্টর দিয়ে কিন্তু আমার কাজগুলো বা আমার জাভাস্ক্রিপ্টের যে বেসিক কাজগুলো সেগুলো কিন্তু আমি এখানে রান করতে পারতেছি। তো তার মানে যেটা দাঁড়ালো যে এটা আসলে একটা, মানে এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে ব্রাউজারে কাজ করে। তো মোটামুটি আশা করি আপনি বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট শেখার আসলে প্রয়োজনীয়তাটা কত বেশি এবং এটা কেন আমরা শিখবো। আচ্ছা, এখন এখানে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আসলে কি রয়েছে। এখন আসেন আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করি যে বেসিক ম্যাথ পারেন কিনা। বেসিক ম্যাথের মধ্যে কি আছে? আপনি ধরেন আপনি সায়েন্সে পড়েন, কমার্সে পড়েন বা আর্টসে পড়েন। আপনাকে যদি আমি সহজে জিজ্ঞেস করি যে অঙ্কের মধ্যে কি রয়েছে? অঙ্কের মধ্যে কি থাকে? আপনি বলেন। অঙ্কের মধ্যে থাকে যোগ, অঙ্কের মধ্যে থাকে বিয়োগ, অঙ্কের মধ্যে থাকে গুণ এবং অঙ্কের মধ্যে থাকে ভাগ। তো এই ৪ টা জিনিস দিয়ে কিন্তু পুরো ম্যাথ গঠিত। এখন আপনি যদি এখানে ইন্টারমিডিয়েট এর ধরেন আপনি কি আনতেন? আপনি ধরেন জটিল সংখ্যার অঙ্ক আনতেছেন বা আপনি এখানে দ্বিপদী বিস্তৃতি বা যেটাই হোক না কেন, আমি যেটা বলার চেষ্টা করতেছি আপনার সমস্ত ক্যালকুলেশন গুলো কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগকে কেন্দ্র করেই হয়ে যাচ্ছে। এর বাহিরে কিন্তু খুব একটা যাওয়ার সুযোগ নেই। অঙ্ক অঙ্ক বলি বা ম্যাথ বলি আমাদের কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ। তো ঠিক সেরকমই আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে তাকাই, এখানে খুব কয়েকটা বেসিক জিনিস আছে যে জিনিসগুলো আসলে সবার ক্ষেত্রেই কমন। তো এই কমন জিনিসগুলো কি কি, চলুন আমরা নামগুলো একটু জেনে আসি। প্রথম নামটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি আমরা পরে জানবো। তারপরে হচ্ছে অ্যারে, লুপস, তারপরে হচ্ছে ফাংশনস, দুঃখিত, এরপর হচ্ছে কন্ডিশনস। সো ১, ২, ৩, ৪, ৫। এই ভ্যারিয়েবল, অ্যারে, লুপস, ফাংশন এবং কন্ডিশন, এই ৫টা জিনিসকে আমরা সহজে বলতে পারি যে প্রোগ্রামিং এর পঞ্চরত্ন। মানে আপনি যদি এই ৫টা জিনিস জানেন তাহলে আপনার জন্য প্রোগ্রামিং এর জার্নিটা খুবই স্মুথ হতে যাচ্ছে। এবং আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখেন না কেন, ধরে নিচ্ছি আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে চাচ্ছেন অথবা আপনি পিএইচপি শিখতে চাচ্ছেন অথবা আপনি লেটস সে পাইথন শিখতে চাচ্ছেন, আপনি যেটাই শিখতে চান না কেন আপনাকে কিন্তু এই ভ্যারিয়েবল, অ্যারে, লুপস, ফাংশন এবং কন্ডিশন বা এই যে জার্নি গুলো বা এই যে জিনিসগুলো এগুলো আসলে শিখতে হবে। এবং এই এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার ভ্যারিয়েবল রয়েছে, পিএইচপি তেও রয়েছে, পাইথনেও কিন্তু ভ্যারিয়েবল আছে এবং এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আপনি অ্যারেও কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পাবেন, লুপও কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পাবেন। এখন তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ভ্যারিয়েবল কি এটি যদি আপনি শিখে ফেলেন, ধরেন আপনি শিখে ফেললেন যে ভ্যারিয়েবল জিনিসটা কি, তাহলে আপনি কিন্তু এটি জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতে পারবেন। এক্স্যাক্টলি সেম ভাবে আপনি কিন্তু পিএইচপি তে ব্যবহার করতে পারবেন এবং একই ভাবে আপনি কিন্তু পাইথনে ব্যবহার করতে পারবেন। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে শুধু জানা যে কিভাবে জাভাস্ক্রিপ্টে লিখতে হয় এবং কিভাবে পিএইচপি তে লিখতে হয় এবং কিভাবে পাইথনে লিখতে হয়। মানে কোনটাতে কিভাবে লিখতে হয়। এই কোনটাতে কিভাবে লিখবো এই জিনিসগুলাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় সিনট্যাক্স, অর্থাৎ কার লেখাটা কিরকম হবে। আমি যদি আরেকটু বিস্তারিত আপনাকে বলার চেষ্টা করি, ধরেন আপনি বাংলায় কি বলেন, বাংলায় যদি আমি আপনাকে কিছু করতে বলি, চলুন আমরা একটু বাংলা লেখার চেষ্টা করি এখানে। আচ্ছা, দেখি বাংলা কিবোর্ড কোথায়। আচ্ছা ধরেন আমি এখানে লেখার চেষ্টা করতেছি, কিবোর্ডটা কি আছে, একটু দেখে আসি। আচ্ছা, সমস্যা নাই। ধরেন আমি বাংলায় লিখলাম আমি ভাত খাই। লেটস সে আমি ভাত খাই। সো আমি আসলে বাংলায় এখন আপাতত লিখতে পারছি না। তো আমরা লিখলাম আসলে যে আমি ভাত খাই। এটা কিন্তু আমি জানি এটা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বাংলা লিখে দিচ্ছি। এখন এটার ইংরেজিটা কি হবে? এটার ইংরেজিটা হবে I eat rice। তো এটা কিন্তু ইংরেজি। আমরা সবাই এটা জানি যে আমি ভাত খাই এটা হচ্ছে বাংলা এবং আমি ভাত খাই এটার ইংরেজি হচ্ছে I eat rice। এখন আপনি যদি ধরেন যে আপনি এখন ধরেন আপনি হচ্ছে অ্যারাবিক শিখতে চাচ্ছেন বা আপনি হচ্ছে লেটস সে ম্যান্ডারিন শিখতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট জানেন যে আমি ভাত খাই এটার ম্যান্ডারিন বা এটার অ্যারাবিকটা কি তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। আপনাকে কিন্তু কষ্ট করে মানে সেন্টেন্স এর স্ট্রাকচার কিন্তু শিখতে হচ্ছে না বা আপনি কিভাবে ইউজ করবেন আপনার কিন্তু সেটা শেখার প্রয়োজন নাই। আপনার শুধু দরকারটা কি যে এটার ট্রান্সলেটর ভার্সনটা কি আপনি জাস্ট বাংলায় বলতে পারেন যে আমি ভাত খাই, তাহলে ওটা ইংরেজি কি হবে আই ইট রাইস, এবং আরবি কি হবে আমি আসলে জানি না, আরবি জানি না আমি সরি, বা মান্দারিন কি হবে আমি জানি না। তো ঠিক সেরকম আপনি যদি একটা ভ্যারিয়েবল জানেন, লেটস সে আপনি জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল জানেন যে এটার ভ্যারিয়েবল ধরেন আপনি কোনো একটা ভাবে লিখে, তাহলে আপনি
আপনি জানেন যেহেতু যে এটা ভেরিয়েবল, তার মানে আপনি কি করতে পারবেন? আপনি PHP এর ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। এবং আপনি কিন্তু Python এর ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। এবং এক্সাক্টলি সেম জিনিসটা কিন্তু অ্যারে, লুপ, ফাংশন, কন্ডিশন সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য। মানে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে শিখেন বা আপনি একটা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল যদি খুব ভালো করে শিখেন, তাহলে বাকি জিনিসগুলো আপনার জন্য শিখা জাস্ট খুবই ইজি একটা ব্যাপার। মানে খুব ইজি বলতে মানে কি, জাস্ট আপনার জন্য সুইচ করাটা খুব ইজি হবে। আপনার জন্য মানে মনে হবে না যে আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন আরকি। জাস্ট খুবই ইজি। জাস্ট আপনার শুধু সিনট্যাক্সটা বা আপনাকে আসলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি এটা জানতে পারলেই হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই থাকলো। আমরা পরবর্তীতে আস্তে, আস্তে জাভাস্ক্রিপ্ট এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।